আর আরেকটা জিনিস আপনাদের অবশ্যই চোখে যেটা দৃষ্টিকটু হয়ে দাঁড়াইছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব একটা স্পেসিফিক দলের প্রতি এত স্নেহ কেন? আমি ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভীষণ রকম ভক্ত। মানে এরকম একটা পার্সোনা যে বাঙালি এবং বাংলাদেশি, এটার জন্য গর্বে আমার বুক ফুলে যায়। এই মুহূর্তে রাষ্ট্রপ্রধান যিনি আছেন এবং এই মুহূর্তে আমাদের সেনাপ্রধান যিনি আছেন, আপাত দৃষ্টিতে দুইজনকে মুখোমুখি বলে মনে হচ্ছে, অথবা কোনো একটা পক্ষ এই দুইজনকে মুখোমুখি করার চেষ্টা করছে বলে প্রতীয়মান। এবং আমি খুব যৌক্তিকভাবে জিনিসটার দিকে নির্মোহভাবে তাকানোর চেষ্টা করি, এবং আমি যেটা অনুভব করি সেটা হচ্ছে এটাতে অবশ্যই কোনো না কোনো ফ্যাকশনের সুবিধা হচ্ছে, এবং এটা উদ্দেশ্য প্রণীতভাবে করা হচ্ছে বলে অনেকটা আমার ধারণা। এবং এতে অনেকেই দাবি করেন যে এটা পার্শ্ববর্তী দেশের হয়তো ফায়দা হচ্ছে এতে, যে আমাদের অন্তর কলহ হচ্ছে। কারণ প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান আসলে একই টিমের মেম্বার, ওনারা কোনোভাবেই মুখোমুখি নন, কিন্তু অবস্থাটা এরকম করার চেষ্টা হচ্ছে যেখানে এরকম একটা অনুভব পাওয়া যাচ্ছে। তো এই ব্যাপারটাতে আরেকটু গভীরে যাওয়ার জন্য আমি ইতিহাস থেকে একটা ছোট্ট ঘটনা আপনার সাথে শেয়ার করি। এটা ছিল হচ্ছে ইয়ারমুক যুদ্ধের সময়। ইয়ারমুক যুদ্ধের সময় যেটা হলো যে হঠাৎ করে বাইজেন্টাইন খ্রিস্টান যারা আছে তারা তাদের সর্বশক্তি দিয়ে মুসলমান সেনাবাহিনী যেটা আছে এটাকে ঘিরে ধরলো এবং ইয়ারমুক প্রান্তরে নিয়ে আসলো, যেই জায়গাটায় তাদের সাথে একটা যুদ্ধ হবে। এবং এটা একটা চূড়ান্ত যুদ্ধ, যেই যুদ্ধের মাধ্যমে হয় মুসলমানরা টিকবে অথবা খ্রিস্টানরা টিকবে ওই জায়গায়। এরকম একটা বিশেষ মুহূর্তে হযরত আবু বকর ইন্তেকাল করলেন এবং ক্ষমতা পেলেন হচ্ছে আমাদের দ্বিতীয় খলিফা হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা পাওয়ার পরে প্রথম যে আদেশটা করলেন সেটা হচ্ছে খালিদ বিন ওয়ালিদ ছিলেন হচ্ছে ওই ইয়ারমুক প্রান্তরের মুসলিম খলিফায়ে রাশিদিন আর্মির কমান্ডার, ঠিক আছে। উনি বললেন যে খালিদ বিন ওয়ালিদকে কমান্ডার পজিশন থেকে রিমুভ করা হইল এবং তাকে একজন মুসলিম সাধারণ সৈনিক হিসাবে এবং ক্যাভেলারি কমান্ডার হিসেবে যুদ্ধ করতে বলা হইল। তার জায়গায় দায়িত্ব দেওয়া হইল হযরত আবু উবায়দাকে। কেন করা হইল? কারণ একটা দৃঢ় বিশ্বাস মুসলিম আর্মির ভিতরে তৈরি হতে শুরু করেছিল যে খালিদ বিন ওয়ালিদকে যেহেতু সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি বলা হইতো, তার মানে যেই যুদ্ধক্ষেত্রে খালিদ বিন ওয়ালিদ থাকবে শুধু ওই যুদ্ধক্ষেত্রেই মুসলমানরা জিতবে, এরকম একটা মানে গুজব ছড়ায় গেছিল, যে গুজবটা হযরত ওমরের কানে আসছিল। আসার পরে উনি এইটা প্রমাণ করার জন্য যে মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহই যথেষ্ট, এটা প্রমাণ করার জন্য খালিদকে স্টেপ ডাউন করালেন ওই জায়গায়। আমাদের ক্ষেত্রে যেটা হয়ে গেছে এখন যে আমরা মানে খুব বেশি ফেইথ একটা জায়গায় কনসেন্ট্রেট করে ফেলতেছি এবং এটা বিপজ্জনক। মানে আরেকটু যদি পরিষ্কার করে বলেন, মানে কোন জায়গাটাতে কনসেন্ট্রেট আমরা এই মুহূর্তে, আমি ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভীষণ রকম ভক্ত। মানে এরকম একটা পার্সোনা যে বাঙালি এবং বাংলাদেশি, এটার জন্য গর্বে আমার বুক ফুলে যায়, ঠিক আছে। এবং এখনকার বাংলাদেশের প্রেক্ষাপটে তার চেয়ে বেটার অপশন আর নাই। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ওনার যদি আল্লাহ না করুক কিছু হয়ে যায়, 84 বছর বয়স, যদি কিছু হয়ে যায়, ওনার উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। ওনার আবার মাঝে মাঝে শুনছি যে পদত্যাগের মানে মতো একটা অভিমানও চলে আসে। যদি পদত্যাগ করে ফেলেন আজকে, হু ইজ নেক্সট? কালকে কে আসবে? যদি পরিষ্কার করে বলা হয়েছে তিনি থাকছেন, তিনি পদত্যাগ করছেন না, বাট উনি থাকতে চাইলেই তো সব না। আমাদের তো মানে এই জায়গাতেই শিরক করা যাবে না, নিরঙ্কুশ হওয়া যাবে না। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাকচুয়ালি রাজা হিসেবে রাজ্যাভিষেক করে এখানে আসেন নাই, উনি নির্বাচিতও নন, ঠিক আছে। একটা অভূতপূর্ব পরিস্থিতিতে তাকে ছাত্ররা, উনি তো বলছেন ছাত্ররাই তার নিয়োগকর্তা, তো ছাত্ররা তাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন এবং আমরা তাকে প্রাণ ভরে আশীর্বাদ দোয়া দিচ্ছি। আমরা চাচ্ছি উনি আগামী নির্বাচন পর্যন্ত থাকুক এবং ক্ষমতাটা হন। আমি যদি ভুল না করি আপনার কথায় যতটুকু আমি বুঝতে পারছি, আপনি ব্যক্তিকেন্দ্রিক কারো উপরে নির্ভরশীলতা তৈরি না করে আপনি একটা প্রাতিষ্ঠানিক একটা রূপ দেখতে চাচ্ছেন সার্বিকভাবে। ব্যক্তি পূজা কেন করব? আজকে যদি রাজ্যকে ভাই তো একসময় মজা করে বলছে যে ওনাকেও প্রধান উপদেষ্টা বানায় দেওয়া উচিত, দিলে পরে প্রশাসন এখন যে ডক্টর ইউনূসের উপরে মজাটা পাচ্ছে না, ওই মজাটা ওনার উপরে পাবেন।
তার মানে কি পৃথিবী দাঁড়ায় থাকে না, আজকে কেউ না থাকলে পরে বাংলাদেশ নাই হয়ে যাবে না ম্যাপ। না সেই প্রাতিষ্ঠানিক রূপটা মানে আমরা তো আসলে যেটা সবসময় বলে থাকি যে রাষ্ট্রকে আসলে ব্যক্তিকেন্দ্রিক নির্ভরতা না দেখে একটা প্রাতিষ্ঠানিক রূপ হিসেবে দেখতে চাই, যারা বিশেষ করে শাসক গোষ্ঠী যারা থাকে তাদের অবস্থানটা, সেই পরিবর্তনের জায়গাটা কতটুকু দেখছেন আপনি? আমি খুব স্থবির এবং স্লথভাবে দেখতে পাচ্ছি, খুবই মানে টেক্সট বুক এবং প্রেডিক্টেবল ওয়েতে জিনিসপত্র আগাচ্ছে। আমি রাজীব ভাইয়ের সাথে এই জায়গায় ইকো করব, ঐক্য কোথায়? ঐক্য তো দেখতে পাচ্ছি না। ঐক্যটা যেটা মানে দৃশ্যমান হওয়া উচিত ছিল, দিস ওয়াজ এ জেন্টলম্যানস এগ্রিমেন্ট, যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে উনি সংস্কার করে দিয়ে চলে যাবেন এবং পলিটিক্যাল গভর্নমেন্ট টেক ওভার করবে। আমার প্রশ্ন হচ্ছে, সংস্কার যদি না হয় তাহলে একটা নির্বাচনের জন্যই কি এই 1400 ছেলে জীবন দিল? আমি তো বৈষম্য বিরোধী আন্দোলনে কোথাও দেখি নাই যে ফেয়ার ইলেকশনের জন্য আন্দোলন করতে আসছি। এটা আপনি দেখছেন? এটা তো আমিও দেখি নাই। তাহলে এখন আমার কথা হচ্ছে যে হঠাৎ করে নির্বাচন, হোয়াই ইট বিকেম এ প্রায়োরিটি। আমিও একটা পলিটিক্যাল মানে পার্টির করছি, মানে মুখপাত্র হিসেবে আছি, নির্বাচনের প্রতি আমাদের লক্ষ্য আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সংস্কারই যদি না হয়, ন্যূনতম সংস্কার যদি আপনি করতে না পারেন, তাহলে আপনি তো সেই মানে একই সিস্টেমকে পুনরুদ্ধার করার চেষ্টা করছেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও নির্বাচনের কথা বলা হয়েছে, তারা বলেছেন যে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেওয়া হবে। খুব সুনির্দিষ্টভাবে নির্বাচনের জন্যই প্রেসারটা দিচ্ছে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দুইটা কারেন্ট এখানে দেখতে পাচ্ছি। একটা কারেন্ট হচ্ছে যে একটা নির্দিষ্ট বড় দল যারা গত 15 বছর ধরে মানে ঈদের পর আন্দোলন করে সব ঠিক করে ফেলবে এরকম আশা দিতে দিতে 15 বছরে কিছু করতে পারে নাই, এখন এসে তারা নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। আর আরেকটা জিনিস আপনাদের অবশ্যই চোখে যেটা দৃষ্টিকট হয়ে দাঁড়াইছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব একটা স্পেসিফিক দলের প্রতি এত স্নেহ কেন? জি, আমরা এই ব্যাপারে একটু আলোচনা করব বিস্তর। তার আগে আপনার আলোচনার একটা সূত্র ধরে আরেকটা প্রশ্ন করতে চাই। আপনি এই যে ওই যে ছাত্রদের দলের প্রতি মানে ওনার অভিমান ভাঙানোর জন্য এনসিপির কথা বলছেন, আমরা আসবো সেই আলোচনায়। তার আগে আমি ডেল ভাই আপনার কথার একটি সূত্র ধরে একটা প্রশ্ন করতে চাই। আপনি বলছিলেন যে মানে এইরকম একটা পরিস্থিতি হয়তোবা ক্রিয়েট করা হচ্ছে যে সেনাবাহিনী এবং সরকার একটা মুখোমুখি, এরকম একটা, আপনার কাছে কি মনে হয়? আপনি তো একজন সাবেক সেনা কর্মকর্তা, আমরা দেখছি যে সেনাবাহিনীর যিনি প্রধান তিনি 2-3টা স্টেটমেন্ট নিয়ে মানে আলোচনা সমালোচনা, মানে কেউ বলছেন এটা তিনি বলতে পারেন, কেউ বলছেন এটা তিনি বলতে পারেন না, মানে দুই দিকেরই আসলে মতামত রয়েছে। আসলে কি এগুলো কি স্বাভাবিকভাবেই চলছে, নাকি কেউ মানে বিষয়টা দেখানোর চেষ্টা করছে যে মুখোমুখি? মানে আপনার কাছে কি মনে হয় সবকিছু কি স্বাভাবিক আছে, নাকি এরকম পরিস্থিতি তৈরি করা হচ্ছে? না, আপনি কিভাবে বলেন স্বাভাবিক আছে? যে আমরা 3 দিক থেকে ঘেরা একটা মানে হেজিমনি, ইন্ডিয়ান হেজিমনির কথা বলছি আমি। ওই দেশে এই মুহূর্তে মনে করেন যে ফ্যাসিস্ট মানে পতিত সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন উনি তাদের দিল্লিতে বসে আছেন। হাউ ডু ইউ এক্সপেক্ট যে জিনিসপত্র স্বাভাবিক থাকবে? কেন মুখোমুখি মানে এইরকম একটা দৃশ্য করা হচ্ছে? কয়েকদিন আগে খলিল সাহেব কি বললেন যে আমাদের নিউজ পেপারে খবর আসে নাই করিডোর নিয়ে, করিডোরের নিউজ আসছে পার্শ্ববর্তী দেশের নিউজ পেপারে। তার মানে এটা পরিকল্পিতভাবে এই জিনিসগুলো করা হচ্ছে। আমরা করা হয়, আমাদের যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তারা সেটি বুঝতে পারছেন না, মানে যেটা এরকম চেষ্টা করা হচ্ছে। আইএসপিআর থেকে কি আমরা দেখতে পেয়েছি যে মানে সেনাপ্রধান কি স্পেসিফিক বক্তব্য দিয়েছে? আমরা তো ইউটিউব থেকে জানলাম যে উনি এটা বলছে ওইটা বলছে। মূল গণমাধ্যমে আমরা কয়েকটি স্টেটমেন্ট দেখেছি, যেমন তিনি নির্বাচন নিয়ে একটি কথা বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত। মানবিক করিডোর ইস্যুতে তিনি বলেছেন যে গণমাধ্যমে যেটা আসছে এটা বরাতটা কোথায়? আজকে যদি কেউ আমাকে বলে যে আমি বাংলা টিভিতে এটা দেখছি, তাহলে বাংলা টিভির মানে স্ক্রল সার্চ করব আমি তো ওখানে যদি না পাই না, এটা হ্যাঁ মানে পত্রিকাতে যেটা বলা হয়েছে যে অফিসার্স অ্যাড্রেসে তিনি এই কথাগুলো বলেছেন। এখন অফিসার্স অ্যাড্রেসে মনে করেন যে অফিসার অ্যাড্রেসটার ব্যাপারে যদি আমরা যদি না জানি তাহলে আসলে এটা মানে রং মেসেজ যাওয়ারই কথা। এবং আমার ধারণা এই জায়গায় আইএসপিআর এর রোল ছিল টোন ডাউন করার। এটাই বলতে যাচ্ছিলাম, যদি বিষয়টা যদি ভুলও হয়ে থাকে তথ্যটি, আইএসপিআর থেকে আসলে এর ব্যাখ্যাটা দেয়া হলো না এখন পর্যন্ত কেন? আমার কাছে ওটাই দুর্বলতা মনে হচ্ছে, যে যখন এখানে দেখা যাচ্ছে জিনিস সাংঘর্ষিক এবং মুখোমুখি হয়ে যাচ্ছে। ওকে, আরেকটা বড় জিনিস হচ্ছে যে রাষ্ট্রের দুইটা এলিমেন্ট এই মুহূর্তে খুব প্রকট। এখন একটা বিশেষ অবস্থা চলছে। এই অবস্থায় নির্বাচিত গভর্নমেন্ট নাই আমাদের এখানে দেশে। ইন্টারিম গভর্নমেন্ট একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। এই অ্যারেঞ্জমেন্টের ভিতরে অনেক হজবরল আছে। অর্ধেক সংবিধান নিচ্ছি আমরা, কিছু জায়গায় সংবিধান নিচ্ছি না, আমরা আমাদের মতো করে চালানোর চেষ্টা করতেছি। মিলিটারি অন দ্য আদার হ্যান্ড এই মুহূর্তে এখন পর্যন্ত আমাদের লিগাল একটা এন্টিটি, রাষ্ট্রের একটা লিগাল এন্টিটি। এবং সেনাপ্রধান যিনি আছেন উনি কিন্তু লিগাল সেনাপ্রধান, উনি কিন্তু উড়ে এসে জুড়ে বসেন নাই। 5ই আগস্টে উনি যে রোল প্লে করছেন, এই রোল প্লের জন্য তাকে আপনি থ্যাঙ্কস দিতেই পারেন। আমি আপনার না দিলে পরে হিস্ট্রিতে এইভাবেই লেখা থাকবে, হি টুক এ ইউ টার্ন অ্যান্ড হি টুক এ ডিসিশন অ্যাট দ্যাট টাইম। এর চেয়ে বেশি ওনার এক্সপেকটেশন আছে কিনা আমি জানি না, বাট শুধু ওইটুকুতেও যদি উনি ওনার টেনিউর শেষ করে চলে যায়, হিস্ট্রিতে লেখা থাকবে যে ওয়াকার সাহেব এই কাজটুকু করে গেছিলেন। বাট এখন দেখা যাচ্ছে যে মানে অনেকেই সন্দেহ করছেন যে
সেনাপ্রধানকে অযাচিত প্রেশার কি দেওয়া হচ্ছে কিনা যাতে সেনাপ্রধান উত্তেজিত হন। একই সাথে আবার এটাও সন্দেহ করা হচ্ছে যে প্রধান উপদেষ্টাকে কি অযাচিত কোনো নেগেটিভ মেসেজ দেওয়া হচ্ছে কিনা যার কারণে উনি আবার উত্তেজিত বোধ করেন। আমার ধারণা যে আমাদের এই জায়গাটায় মানে আমরা যে বাহাস সোশ্যাল মিডিয়াতে অথবা অনলাইনে করছি তার চেয়ে ইম্পর্টেন্ট তাদের দুইজনের একসাথে বসে